আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমার বেস্ট ফ্রেন্ড ছিল কৌশিক, তুই তো চিনিস ওকে। আমি তখন বাবার সাথে সবে রাজনীতিতে যোগ দিয়েছি, তখনই ওর সাথে পরিচয় হয় আমার। মামুন তালুকদারের একমাত্র আদরের ছেলে ছিল কৌশিক তালুকদার। বাবার সাথে বাণিজ্য মন্ত্রী মামুন তালুকদারের সম্পর্ক সব সময়ই খুব ভালো ছিল। সেই সম্পর্কের জের ধরেই আমার আর কৌশিকের সম্পর্কটাও বন্ধুত্ব থেকে প্রিয় বন্ধুতে পরিণত হয়। আমাদের বন্ধুত্বের 2 বছরের মাথায় কৌশিকের লাশ পাওয়া যায় বাবার পার্টি অফিসের সামনে। তখন আমি আর কৌশিক দুজনেই রাজনীতির মাঠে দ্রুত খেলোয়াড়, সবে মন্ত্রিত্ব পেয়েছি আমি। ওই সময়টাতে মামুন তালুকদার আর বাবার মাঝেও কিছু একটা নিয়ে ঝামেলা চলছিল। বাবার ডান হাত আমি ছিলাম, তাই সবাই ভেবে নেই খুনটা আমিই করেছি। কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকায় কেউ কোনো পদক্ষেপ নিতে পারে না। মামুন তালুকদার অবশ্য আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল, বাট পারেনি। এরপর কেটে যায় 1 বছর। হঠাৎ বর্ষার এক দিনে বৃষ্টির মধ্যে আমার গাড়ি জ্যামে আটকা পড়ে। সেদিন দেখা মিলেছিল এক শুভ্র পরীর। তাকে দেখে আমার হৃদয় কিছু সময়ের জন্য থমকেছিল। মেয়েটার অনুমতি ব্যতীতই সেদিন ওর পিক তুলেছিলাম। বাসায় এসে মেয়েটার সব ডিটেলস কালেক্ট করি। জানতে পারি মামুন তালুকদারের একমাত্র মেয়ে আরিশা তালুকদার। এইসব কালো জগৎ থেকে নিজের মেয়েকে সরিয়ে রেখেছিলেন উনি। তাই আমি চিনতাম না আরিশাকে। নিজের মনে জন্ম নেওয়া এক টুকরো অনুভূতি ওই বদ্ধ ঘরের মধ্যেই মাটি চাপা দিলাম। তার ঠিক 1 সপ্তাহ পরে মেয়েটা নিজে থেকেই আমার সাথে কথা বলতে আসে। আমি সেদিন অবাকের 7ম পর্যায়ে পৌঁছেছিলাম। তারপর নিজেদের মাঝে টুকটাকে কথা বলা, নিয়ম করে দেখা করা শুরু হয়। এক সময় নিজের অজান্তেই ভালোবেসে ফেলি আরিশাকে। নিজের অনুভূতি বোঝার জন্য আমি আরও কিছু দিন সময় নিই। দিন শেষে সেই একই ফলাফল। তাই আমি কোনো ভনিতা না করেই আরিশাকে মনের কথা জানাই। ভিতরে ভিতরে আপসেট ছিলাম প্রত্যাখ্যানের ভয়ে, কিন্তু এমন কিছুই ঘটেনি। ওকে প্রপোজাল দিয়ে জানতে পারি ও নিচেও আমাকে ভালোবাসে। ব্যাস, আর কিসের অপেক্ষা? বাবাকে জানাই। বাবা মামুন তালুকদারের নাম শুনে নকচ করে দেন। আমি সবটা আরিশাকে জানাতেই আরিশা আমাকে বলে ওই সবটা ম্যানেজ করে নেবে। ঠিক তার পরের দিন মামুন তালুকদারের সঙ্গে আরিশা আমাদের বাসায় আসে, তাও বিয়ের প্রস্তাব নিয়ে। মামুন তালুকদার আর বাবার সম্পর্কটাও ঠিক হয়ে যায়। ধুমধাম করে আমাদের বিয়ে হয়। একাধারে কথাগুলো বলে থামে আয়াস। সময় সকাল 6টা। চারিপাশ কুয়াশায় আচ্ছন্ন হয়ে স্পষ্ট দেখা যাচ্ছে সবকিছু, ঠিক আয়াসের ভবিষ্যতের মতো। হৃদিতা রায়েশ চৌধুরী বাড়ির ফুলের বাগানের সামনে দাঁড়িয়ে আছে। শীতকালীন ফুলের সুবাসে ভরে উঠেছে বাড়ির আঙ্গিনা। 2 ভাইয়ের দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে হাজারো ফুলের মাঝে। আয়াসের জন্য আজকের সকালটা একটু অন্যরকম। ক্ষণে ক্ষণে বুকটা অযথাই ভার হয়ে উঠছে। এগুলো তো জানি, নতুন কিছু বলো। হৃদিতের কথায় আয়াস হাসে। তো বিয়ে ঠিকঠাকভাবেই হয়। বিয়ের রাতে জানতে পারি আমার ভালোবাসার মানুষটা আমাকে বিয়ে করেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য, তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে। এতদিনের ভালোবাসা সবটাই ছিল তার অভিনয়। ওই সময় একদম ভেঙে পড়েছিলাম আমি। পরক্ষণে নিজেকে নিজেই সামলিয়ে কৌশিকের মৃত্যুর রহস্য উন্মোচনের কাজে লেগে পড়ি। 3 মাস সময় নিয়ে সব সত্য জানতে পারি। সব জেনে আমি অবাক কম, ব্যথিত হয়েছিলাম বেশি। মামুন তালুকদার নিজের স্বার্থের জন্য নিজের ছেলেকে খুন করেছিলেন, যাতে আমাকে খুনি বানিয়ে আমার কেরিয়ার নষ্ট করতে পারে। কিন্তু এমন কিছুই তো হয়নি। কৌশিকের প্রাণ ছিল আরিশা, ওর ভাই বোন কম, বন্ধু ছিল বেশি। তাই ওই জানোয়ার নিজের মেয়েকে কাজে লাগায়। আরিশাকে মিথ্যে বলে ওর মধ্যে প্রতিশোধের আগুন জ্বালিয়ে আমাকে আমাদের চৌধুরী বংশকে ধ্বংস করতে পাঠায়। কিন্তু আফসোস, ওই জানোয়ার জানে না ভালোবাসার কাছে এইসব প্রতিশোধ বড়ই তুচ্ছ। তাহলে স্বীকার করছো কি তুমি এখনো আরিশাকে ভালোবাসো? ভালোবাসা তো পাপ না। ভালোবাসা কি আর ভালো খারাপ দেখে হয়? কতই তো নিজেকে আটকে রাখতে চেষ্টা করলাম। শেষ রক্ষার হলো কোথায়, বরং আগের থেকেও এখন বেশি ভালোবাসি। আয়েশের কথায় হৃদিতের 2 চোখের পাতায় মেহরিমার মুখটা ভেসে ওঠে। এই জন্যই বোধহয় মেহরিমা হৃদিতকে নিজের অজান্তেই এতটা ভালোবেসে ফেলেছে। আরিশাকে সত্যিটা বলছো না কেন? ও বিশ্বাস করবে না।
আর বিশ্বাস করলেও এত বড় সত্যি ও কখনো মেনে নিতে পারবে না। বাবা ভক্ত মেয়ে কিনা। সত্যিটা জানাও, আর একটা সুযোগ দাও। এতগুলো বছর একসাথে কাটালে ওকে ছাড়া হয়তো তুমি ভালো থাকতে পারবে না। হৃদিতের কথায় আয়েশের বুক থেকে ভারী দীর্ঘশ্বাস বের হয়। মিলান হেসে বলে, ভালো থাকা? যে যেতে দেয় একমাত্র সেই জানে কতটুকু চেষ্টার পরেও একটা মানুষ হাল ছেড়ে দিয়ে তার ভালোবাসার মানুষটাকে যেতে দেয়। যেতে দিচ্ছ কেন? নিজের করে রেখে দাও। সে তো যেতে চাচ্ছে না, তুমি জোর করছো। যে আমার দুঃখ কষ্টগুলো বোঝে না সে আমার কি বুঝবে? আর আমারে না বুঝলে সেখানে ভালোবাসা রইল কোথায়? ভালোবাসা ছাড়া একটা সম্পর্ক বয়ে বেড়ানো মোটেও সহজ নয়। একতরফা ভালোবাসায় সব হয় না। আয়েশের কথায় হৃদিত সূক্ষ্ম হেসে বলে, বিশ্বস্ত আর বিশ্বাসঘাতক দুইটা কিন্তু খুব কাছের মানুষেরাই হয়। তোমার চোখ কান মুখ আরো খোলা রাখা উচিত মন্ত্রী সাহেব। আর হ্যাঁ, আরিশা তোমার ক্লাসমেট ছিল। হৃদিতের কথায় আয়েশের কপালে ভাঁজের সৃষ্টি হয়। তবে কি ওর জানার এখনো বাকি আছে? হৃদিত ততক্ষণে সদর দরজার দিকে হাঁটা ধরেছে। ওর কাজ শেষ। কিছুটা দূরেই আরিশা দাঁড়িয়ে আছে। সবটা শুনে বুক ফেটে কান্না আসছে। বাবা এতটা নিচে কিভাবে নামতে পারলো? নিজের ক্যারিয়ারের জন্য ভাইয়াকে বলিদান দিয়ে দিল। মানুষের জীবন এদের কাছে কি এতটাই তুচ্ছ? পরক্ষণেই আয়াসের কথা বলাগুলো শুনে মনে পড়ে, মানুষটাকে 3টা বছর অযথাই কষ্ট দিল, একটা সুন্দর জীবন নষ্ট করে দিল। নিজেকে বড্ড অপরাধী মনে হয় আরিশার। ভাগ্যিস হৃদিতকে এখানে নিয়ে এসেছিল, না হলে তো সত্যটা কখনোই জানা হতো না আরিশার। সময় 10টা। চৌধুরী বাড়ির সকলের ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে। হৃদিত ব্যতীত সবার চোখে পানি। অ্যাডভোকেট এসেছে আয়াস আরিশার ডিভোর্স পেপার হাতে দিয়ে। আয়াসের হাতে কলম, হাতটা থরথর করে কাঁপছে। 3বার চেষ্টা করেও সাইন করতে পারেনি। হঠাৎ করে কলমটা শব্দ করে টেবিলে রেখে চোখ বড় করে জোড়া বন্ধ করে নেয়। মাথাটা সোফায় এলিয়ে দেয়। আরিশা মনে মনে খুশি হয়, এই ভেবেছে আয়াস ডিভোর্স দেবে না। সকাল 7টার সময় যখন আয়াসের মুখ থেকে শুনেছিল আজ 10টায় ওদের ডিভোর্স হবে, তখন থেকেই বুকে চাপা কষ্ট অনুভব হচ্ছে আরিশার। এই কয়েক ঘন্টার ব্যবধানে ও বুঝে গেছে ওর মনের কোথাও একটু ভালোবাসার জন্ম হয়েছে আয়েশার জন্য। আর এটা সম্পূর্ণ নিজের অজান্তেই হয়েছে, তাই তো এতদিন বুঝতে পারেনি। কিন্তু শেষ সময় সেটা বুঝে আদৌ বা কি কিছু করার আছে? অদূরেই দাঁড়িয়ে নীরব চোখে সবটা দেখছে হৃদিত। দেখছে ভালোবেসে ব্যর্থ হওয়া একটা ছেলের জীবন শেষ। আয়াস নিজের লালচে চোখ জোড়া খুলে তাকায়, সবাইকে অবাক করে দিয়ে সাইন করে দেয়। অতঃপর আর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে দোতলায় উঠে চলে যায়। আরিশা অনুভূতি শূন্য চোখে আয়াসের যাওয়া দেখতে থাকে। উপস্থিত সকলে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আরিশাকে সাইন করতে বলা হলেও হায়ময় করে কান্না করে দেয়। ডিভোর্স দিতে পারবে না। দৌড়ে উপরে চলে আসে। জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। আয়াসের কোনো সাড়া শব্দ নেই। আরিশা কাঁদতে কাঁদতে বলে, আমাকে আরেকটা সুযোগ দাও আয়াস। তোমাকে ভালোবাসি আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না আয়াস। আমার হাত দিয়ে ওই সাইন হবে না। তৎক্ষণাৎ দরজাটা খুলে যায়। দরজায় বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে আয়াস। চোখে পানি নিয়ে মুচকি হাসে। তোমার মন থেকে বলা ভালোবাসি কথাটা শোনার খুব ইচ্ছে ছিল আমার। সেই ইচ্ছা আজ পূরণ হলো। আমাকে করুণা করার জন্য ধন্যবাদ। সাইনটা করে দিও। আমার ড্রাইভার তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবে। আমাদের এত স্মৃতি তুমি ভুলে ভালো থাকতে পারবে? একটা সুন্দর ভবিষ্যতের জন্য কিছু খারাপ স্মৃতি থাকা প্রয়োজন। এমনটা করো না আয়াস, আমি বাঁচতে পারবো না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য কি জানো? আরিশার চোখে জল নিয়েই নাবোধক মাথা নাড়ায়। তা দেখে আয়াস হাসে। মেয়েটা সত্যিই বোকা। চেনা মানুষের অচেনা রূপ। আয়েশ মুখের উপর দরজা বন্ধ করে দেয়, যেটার অর্থ বহন করে আরিশার জন্য আয়েশের জীবনের দরজাটা সারা জীবনের জন্য ঠিক এভাবেই বন্ধ। মস্তিষ্ক কথাটা উপলব্ধি করতে ওখানে ধপ করে বসে পড়ে আরিশা। সেকেন্ড পেরোয়, মিনিট পেরোয়, ঘন্টা পেরোয়, আরিশা একইভাবেই বসে থাকে। ভেতর থেকে আয়েশের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। কি করছে কে জানে। অ্যাডভোকেট ভেতরে ভেতরে বিরক্ত হলেও মুখে কিছু বলার সাহস নেই। 2 ঘন্টা পেরোতেই আরিশা অগোছালোভাবে উঠে দাঁড়ায়। এটা ওর করা পাপের শাস্তি, আর এটা ওর প্রাপ্য। নিচে নেমে এসে কাপা কাপা হাতেই সাইনটা করে দেয়। সেকেন্ডের ব্যবধানে একটা সাইন 2টো জীবনের গন্তব্য পরিবর্তন করে দেয়। আরিশা উঠে দাঁড়ায়। আজ আর পাটা যেন চলছে না, ভেঙে আসছে বারংবার। তবুও শরীরের সাথে জোর করে সকলের নিকট যেয়ে ক্ষমা চায়। মেহেরিমার কাছে যেতে মেহেরিমা বলে, আপনার যখন মন চাইবে তখনই চলে আসবেন আপনি। এই বাড়ির দরজা সব সময় আপনার জন্য খোলা। আমরা সব সময় একটা পরিবার ছিলাম, আছি, থাকবো। কখনো আমাদের পর ভাববেন না। মেহেরিমার কথায় আরিশা শব্দ করে কান্না করে দিয়ে জড়িয়ে ধরে। কাঁদতে কাঁদতে বলে, তুমি খুব ভালো মেহু।
তোমার কত ক্ষতি করতে চাইলাম আমি, আর তুমি কিনা আমাকে এখনো আপি ডাকছো। আল্লাহ তোমায় খুব ভালো রাখবে, আমার দোয়া সব সময় তোমার সাথে থাকবে। মেহেরিমাকে ছেড়ে দিয়ে শ্রেয়া চৌধুরীর নিকট আসে। মলিন হেসে আস্তে করে বলে, নিজের হাতে আপনার দুটো ছেলের জীবন নষ্ট করার চেষ্টা করেছেন আপনি। একটার জীবন তো শেষ পর্যন্ত নষ্ট করেই দিলেন। মা নামের কলঙ্ক আপনি। আয়াস সত্যটা জানলে আপনাকে মা বলে কখনো পরিচয় দেবে না। তবে ভয় পাবেন না, আমি কিচ্ছু বলবো না। আপনার ছেলে যথেষ্ট বুদ্ধিমান, নিজেই সব সত্য খুঁজে বের করে নিবে। কথাগুলো বলেই কাঁপায়ে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়েছে আরিশা। ড্রাইভারের সাহায্য করতে চাইলেও তা করতে দেয় না। দোতলার একটা রুমে জানালা থেকে সিক্ত দুটো চোখ একদৃষ্টিতে চেয়ে থাকে আরিশার প্রস্থানের দিকে। বুকে তার তীব্র রক্তক্ষরণ হচ্ছে। পেয়ে হারানোর যন্ত্রণা বোধে একেই বলে। আরিশা মেইন গেটের সামনে এসে থামে, ঘাড় ঘুরিয়ে শেষবারের মতো চৌধুরী বাড়িটাকে দেখে নেয়। দৃষ্টি চেয়ে আটকায় নির্দিষ্ট একটা ঘরের দিকে। পরিচিত দুটো চোখের সাথে দৃষ্টি মেলে যায়, বুকটা কেঁপে ওঠে। মলিন হেসে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকে, অতঃপর সোজা রাস্তা বরাবর হাঁটা ধরে। গন্তব্যস্থল অজানা। আরিশা শুধু এটুকু জানে, আর কখনো হাওলাদার বাড়িতেও ফিরবে না। শ্রেয়া চৌধুরী পাথর হয়ে দাঁড়িয়ে আছে। মস্তিষ্কে বারবার আরিশার বলা কথাগুলো পুনরাবৃত্তি হয়ে চলেছে। চোখের সামনে নিজের করা পাপগুলো ভেসে উঠছে। কানের কাছে কিছু অস্পষ্ট আওয়াজ ভেসে আসে। আশেপাশের সবকিছু ক্রমশ অন্ধকার হতে থাকে। হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতেই সবাই সেদিকে তাকায়। শ্রেয়া চৌধুরী ফ্লোরে পড়ে আছেন। সবাই সেদিকে ছুটে যায়। আরেফ চৌধুরী সেসবে নির্বিকার, হাঁটা ধরে বাড়ির বাইরের দিকে। দুদিনের এই জীবন এত অদ্ভুত কেন? এত বিচ্ছেদের সুর কেন চারিদিকে? কেন মানুষ চেনা যায় না? শ্রেয়া চৌধুরীর সজ্ঞানে থেকে যদি সবটা দেখতো, তাহলে নিশ্চয়ই বুঝতো সবার ক্ষতি করে কখনোই নির্দিষ্ট একজনের ভালোবাসা পাওয়া যায় না। অথচ মানুষটা সেই ভুলটাই করেছে। যে মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য সবার কাছে খারাপ হলো, আর সেই মানুষটাই তার খারাপ সময়ে পাশে নেই। প্রকৃতি সবকিছু দ্বিগুণ রূপে ফিরিয়ে দিতে পছন্দ করে, হোক সেটা ভালোবাসা অথবা একাকিত্ব। সময় মধ্যাহ্ন। প্রকৃতি তার তীব্র রোদের প্রখরতায় হাঁসফাঁস করে তুলেছে জনজীবন। সকলের ঠান্ডা আবহাওয়ায় কাটিয়ে এই অসহনীয় তাপমাত্রায় সকলের অবস্থায় শোচনীয়। চৌধুরী বাড়ির পরিবেশ আজ তাপমাত্রার মতোই গরম। সকাল থেকে একের পর এক চমক পেয়েই চলেছে সকলে। হৃদিত মেহেরিমার সকালে বেরোনোর কথা থাকলেও সময় পরিবর্তন করে রাতে ফিক্সড করা হয়েছে। আয়াসী তখন ঘরে ঢুকেছে আর বের হয়নি। শ্রেয়া চৌধুরী জ্ঞান ফিরেছে 12:45 নাগাদ। প্রায় 30 মিনিট সেন্সলেস অবস্থায় ছিলেন। অতিরিক্ত টেনশন প্লাস স্ট্রেস নেওয়ায় সেন্স হারিয়েছিলেন। আরিফ চৌধুরী একেবারের জন্য ওনার রুমে যাননি ওনাকে দেখতে। বলা বাহুল্য, আরিফ চৌধুরীর আলাদা রুম থাকেন। ঘণ্টাখানেক হতে চলল আব্রাহাম তালুকদার হসপিটাল থেকে বাসায় এসেছেন। চৌধুরী বাড়িতে আজ দ্বিতীয়বারের মতো পুলিশের আগমন। প্রথমবার এসেছিল কয়েক যুগ আগে। সবাই এক বুক অস্থিরতা নিয়ে ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। হৃদিত এসআইয়ের পাশের সোফায় আরামসে বসে কারোর সাথে টেক্সটে কথা বলছে। হঠাৎ আপনি এখানে? আরিফ চৌধুরীর কথায় অমিত সাহা সোজাসাপটা জবাব দেয়, আপনার বোন জামাই আব্রাহাম তালুকদার ব্যক্তিগত আক্রোশে জেদ ধরে মৃত জলিল শেখকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছে। শুধু তাই নয়, উনি নিউজ কোম্পানি থেকে 1 কোটি টাকা সরিয়েছেন ওনার সহযোগীর সাহায্যে, যিনি বর্তমানে কোম্পানির সিইও পদে কর্মরত আছেন। এই দেখুন, আপনার বোন জামাই নিজের মুখে স্বীকার করেছেন সবটা। আর হ্যাঁ, উনি ড্রাগ বিজনেসের সাথেও যুক্ত। বাইরের দেশ থেকে ড্রাগ এনে তরুণদের মাঝে বিলিয়ে দেন। ওনাকে বাঁচানোর আর কোনো উপায় নেই স্যার। কথাগুলো বলেই নিজের ফোন থেকে একটা ভিডিও অন করে দেয় অমিত সাহা, যেখানে আব্রাহাম তালুকদার হসপিটালের বেডে বসে দাপটের সাথে নিজের করা খারাপ কাজগুলো বলে চলেছেন। হৃদিতের ঠোঁটে ক্ষীণ বক্র হাসির রেখা ফুটে ওঠে। আরিফ চৌধুরী সেটা খেয়াল করতে মনে মনে হাসেন। সবাই সবটা শুনে হতভম্ব হয়ে যায়। আয়রা চৌধুরী হাই হাই করতে করতে বলেন, এগুলো সব মিথ্যে। অলিভিয়ার বাবাকে দিয়ে জোর করে এগুলো বলানো হয়েছে। ও এরকম কিছুই করেনি, ও নির্দোষ। আমার সোনার মতো সংসারের দিকে কোনো শকুনের নজর পড়ল আল্লাহ? সেটা আদালতে যেই বলবেন। এছাড়াও ওনার ড্রাগ বিজনেস মেইল ইনফরমারগুলো আমাদের কাছে আছে। উনি এখন কোথায়? আয়রা চৌধুরী কিছু বলার আগেই আরিফ চৌধুরী বলেন, স্টেট যে 3 নম্বর রুমে পাবেন, নিয়ে যান আপনাদের সাথে। আরিফ চৌধুরীর কথা মতো অমিত সাহা 2জন কনস্টেবলকে সাথে নিয়ে আব্রাহাম চৌধুরীর ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরেন। খুঁজে পেয়েও যান। আব্রাহাম তালুকদার বিছানায় শুয়ে আছেন। অমিত সাহাকে দেখতে নিজে উঠে এসে হাত দুইটা বাড়িয়ে দেন। একজন কনস্টেবল হাত কড়া পরিয়ে দেয়। অতঃপর সঙ্গে করে ঘর থেকে বের করে নিয়ে আসে। আয়রা চৌধুরী অ্যামেলিয়া অলিভিয়া আহাজারি করছে।
তারা আব্রাহাম তালুকদারকে কিছুতেই নিয়ে যেতে দেবে না, কিন্তু পুলিশের শক্তির কাছে ওদের শক্তি কিছুই না। অ্যামেলিয়া অলিভিয়া আজ নিজের বাবার জন্য কান্না করছে, অথচ কিছুদিন আগে ওদের মতোই কারোর বাবাকে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল। নিয়তি কখন কাকে কোথায় দাঁড় করিয়ে দেয় বোঝা মুশকিল। বাড়ির সকলে নীরব দর্শক, আজ তারা যেন সত্যের পক্ষে। এই সব কিছু দেখেও দেখছে না। আয়রা চৌধুরী কোনো উপায় না পেয়ে কাঁদতে কাঁদতে আরিফ চৌধুরীর নিকট এগিয়ে যান। ভাইজান, আপনি কিছু করবেন না? ওকে তো নিয়ে যাচ্ছে। এখানে আমার কি করার আছে? পাপ করলে শাস্তি পেতেই হবে, সেটা তুই করলেও পাবি। কথাটা বলেই আরিফ চৌধুরী ওখান থেকে চলে যান। ওনার পিছু পিছু আজাদ চৌধুরীও যান। ভাইজানের কথাই হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে আয়রা চৌধুরী। এটা তার ভাইজান হতেই পারে না, যে ভাই জান সবার আগে নিজের বোনের সুখের কথা ভেবেছে, আর আজ তবে কি খারাপ সময় কাউকে পাশে পাবে না? কিসের শাস্তি দিচ্ছে আল্লাহ? পরক্ষণেই নিজের পাপের খাতাটা মানুষপটে ভেসে ওঠে। অমিত সাহা আব্রাহাম তালুকদারকে নিয়ে চলে যান। আব্রাহাম তালুকদার যাওয়ার আগে হৃদিতের দিকে হিংস্র চাহনি দিয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকেন, যার অর্থ উনি ফিরবে শীঘ্রই, তখন এর হিসাব মেটাবে। আয়রা চৌধুরী ফ্লোরে বসেই কান্না জুড়ে দেয়। সাথে ওনার 2 মেয়ে তো আছে। বাড়ির 2 বউ ওনাদেরকে সান্ত্বনা বাণী শোনাতে এগিয়ে যান। দোতলার করিডোরে দাঁড়িয়ে সবটা শান্ত চোখে দেখেন শ্রেয়া চৌধুরী। উনি বুঝতে পারেন এবার ওনার পালা, আর তাতেই তাচ্ছিল্যের হাসি দেন। যে পৃথিবীর মানুষের হিংস্রতা থেকে বাঁচতে নিজেকে খারাপ বানিয়েছেন, সেই পৃথিবীর মানুষ কি বিচার করবে? এই নিষ্ঠুর পৃথিবীতে একটু ভালোবাসা পাওয়ার আশা করা, একটু ভালো থাকায় আশা করাই বুঝি পাপ। শ্রেয়া চৌধুরী নিজের রুমে চলে যান। এত কিছু হয়ে যাওয়ার পরেও মেহেরিমার ঠোঁটে মুচকি হাসে। যারা বাবাকে কেড়ে নিয়েছে তাদের শাস্তি তো নিজেও হাতে দেবে। প্রতি সেকেন্ড মৃত্যু যন্ত্রণা অনুভব করিয়ে তবেই মারবে। রীতিতে দেওয়া সারপ্রাইজটা মেহেরিমার মনে প্রশান্তি এনে দেয়। এখনো খালামণির মৃত্যুর রহস্য উন্মোচন করা বাকি, মাত্রই তো সবকিছু শুরু। ভাইয়া দরজা খোলো। ওপাশ থেকে কোনো সারা শব্দ না পেয়ে আবারও ডাকে হৃদিত। ভাইয়া। হৃদিত নিজের কথা সম্পূর্ণ করার আগে ওপাশ থেকে দরজার লকটা খুলে যায়। হৃদিত দরজাটা হালকা সরিয়ে রুমের ভেতরে প্রবেশ করে। পুরো রুম অন্ধকারে ডুবে আছে। জানালা বন্ধ করে পর্দা টানা, পর্দা গলিয়ে মাঝে মধ্যে ল্যাম্পপোস্টের আবছা হলুদ আলো প্রবেশ করছে। ভেতরে সিগারেটের ধোঁয়া আর তীব্র গন্ধ, কেমন একটা ভ্যাপসা পরিবেশ সৃষ্টি হয়েছে। সম্পূর্ণ রুম জুড়ে গভীর নীরবতা বিরাজমান। এত অন্ধকারের মাঝেও আয়াসের অবস্থান ঠিকই বুঝেছে হৃদিত। দরজাটা লক করে ধীর পায়ে আলমারির দিকটা এগিয়ে যায়। আয়াসের পাশে ফ্লোরেই হাঁটু জোড়া ভাঁজ করে বসে। আয়াসের দিকে গভীরভাবে তাকাতে আবছা আলোয় বুঝতে পারে চোখ জোড়া লাল হয়ে ফুলে আছে। দীর্ঘক্ষণ কান্না করার ফল। ভালোবাসার মানুষ হারালে কঠিন মানের ছেলেরাও বুঝি কান্না করে। আজব, ছেঁকা খেয়ে বেকা হয়ে যাওয়া মানুষের মতো বিহেভ কেন করছো তুমি? আয়াস নিরুত্তর। ওর এই নীরবতা যেন অনেক কথার সাক্ষী, মনের গহীনে লুকানো ব্যথা। 4 দেওয়ালের মাঝে প্রতিধ্বনি হওয়া এক মিষ্টি কণ্ঠস্বরের সাক্ষী। হৃদিত কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে, আমরা মানুষেরা একটু স্যাক্রিফাইস, একটু কম্প্রোমাইজ করলেই কিন্তু সব সম্পর্কগুলো আরো সুন্দর হয়ে ওঠে। সম্পর্কে বিচ্ছেদ শব্দটা আর আসে না। তবুও আমরা একটু স্যাক্রিফাইস, একটু কম্প্রোমাইজ করতে দ্বিধাবোধ করি। এর কারণটা কি জানো তো? আমরা মানুষেরা সবসময় নিজেরটা বুঝি, অন্যেরটা না। মানুষ স্বভাবগতভাবেই স্বার্থপর। দুঃখের দিন ফুরিয়ে যাওয়ার আগে আমি নিজেই শেষ হয়ে যাব। আমি নিজেই নিজের কাছে এক ভয়ঙ্কর যন্ত্রণা। ভাঙা কণ্ঠস্বর আয়াসের। হৃদিতের বুকে সূক্ষ্ম ব্যথা অনুভব হয়। হাসি খুশি ভাইটার একই অবস্থা। তবে আয়াসকে কথা বলাতে পেরে হৃদিত মনে মনে বেশ খুশি হয়। মুখে গম্ভীর ভাব লেপ্টে রেখেই বলে, হারিয়ে যাওয়া কি এতই সহজ? তোমার মতো আমিও ওইসব কথা ভেবেছি 1000 বার, কিন্তু বিশ্বাস করো প্রতিবার কোনো না কোনো পিছু টান আমাকে পেছন থেকে আঁকড়ে ধরে নিজের সাথে রেখে দিয়েছে। আমার তো কোনো পিছু টান নেই। পিছু টান থাকা লাগে না, হয়ে যায়। তোমার কাঁধে একটা দেশের জনগণের দায়িত্ব, এটাই তো সবচেয়ে বড় পিছু টান। আচ্ছা শোনো, অবনীমা তোমার সাথে একটু কথা বলবে। ওনার সাথে কথা বললে আশা করি তোমার ভালো লাগবে। তোমার মা আর ওনার মাঝে আকাশ পাতাল তফাৎ। আয়াস না করে না। হৃদিত কল দেয়। কয়েক সেকেন্ড পেরোতেই কল রিসিভ হয়। আয়াস নিজেকে ধাতস্থ করে নেয়। ওপাশ থেকে ভেসে আসে অবনীশাকে স্নেহপূর্ণ কণ্ঠস্বর। আসসালামু আলাইকুম আয়াস বাবা। ওয়ালাইকুম সালাম আন্টি। জি, আমি আয়াস বলছি। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আল্লাহ রেখেছেন ভালো। আমি সবটা শুনেছি। ওই টপিক নিয়ে আমি কোনো কথা বলতে চাই না বাবা। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমি শুধু চাই আমাদের আগের আয়াসটা যেন বেঁচে থাকে। অবহেলিত আয়াসের মাঝে হাসি খুশি আয়াসটা যেন হারিয়ে না যায়। তুমি যতক্ষণ হাসবে ততক্ষণ তোমার সাথে পুরো পৃথিবী হাসবে। এই পৃথিবী কাউকে কিচ্ছু দেয় না। বুদ্ধি,
হাসি আর পরিশ্রম দিয়ে সবটা জয় করে নিতে হয়। অবনী শেখের কথায় আয়েশ মৃদু হাসে। এই তো জখম মনে একটু শান্তি মিলছে। অবনী শেখের জায়গায় নিজের মা হলেও কি মনটা তো এভাবেই শান্তি মিলত। মনে প্রশ্নটা জাগলেও আশপাশ হাতড়ে কোনো উত্তর মেলে না। প্রশ্নটা কি এতটাই কঠিন, নাকি উত্তরটা আয়েশের জবাবে বলে? হাসি খুশি আয়াসকে হারাতে দেব না আন্টি। সোনা ছেলে আমার, খেয়েছো কিছু? না আন্টি। এটা কিন্তু ঠিক না বাবা, এক্ষুনি খাবে তুমি। আমার কথা রাখবে তো বাবা? অবনী শেখের মাতৃসুলভ আচরণে ওনার কথা ফেলতে পারে না আয়াস, কথাটা রাখে। আচ্ছা আন্টি, এখনই খেয়ে নেব। বাবা, স্বপ্ন, শখ, আহ্লাদ সব ভেঙে যাক, নিজেকে কখনো এক বিন্দু পরিমাণও ভাঙতে দিও না। ওই অন্ধকার কবরে ওর কত শত মানুষ এক বুক ভরা স্বপ্ন নিয়ে শুয়ে আছে। জীবনের ঊর্ধ্বে কিছুই না। হায়াত যতদিন আছে কোনো না কোনো ভাবে দিন ঠিকই কেটে যাবে। নিজেকে শক্ত রাখো। অবনী শেখের বলা কথাগুলো আয়াসকে ভেতর থেকে নাড়িয়ে তোলে। আজ সারাদিনে নিজের সাথে করা অন্যায়গুলো উপলব্ধি করতে পারে। নিজের মনের কোথাও একটা বেঁচে থাকা শক্তি জোর খুঁজে পায়। মায়েরা তো এমনই হয়। তাহলে শ্রেয়া চৌধুরী কেন এমন? না, সারাটা দিনের মধ্যে একটা বড় ছেলের নিকট কেন এলেন না? তার ছেলেটা যে অধীর আগ্রহে তার জন্য অপেক্ষারত ছিল। তার কোলে মাথা রেখে জীবন নিয়ে অনেক অভিযোগ করাচ্ছিল। মায়ের হাতে স্নেহের স্পর্শ অনুভব করাচ্ছিল। কিন্তু এমন কিছুই তো হলো না। তবে কি মা সত্যিই পরিবর্তন হয়ে গেছে? অবনী শেখ আরও কিছু কথা বলে কল কেটে দেন। আয়েশ দুহাতে রিদিতকে আঁকড়ে ধরে। তোর মতো একটা ভাই সকলের হোক রিদিত। আয়েশের কথার পরিপ্রেক্ষিতে রিদিত শুধু হাসে। ভাইকে দুহাতে নিজের সাথে জড়িয়ে নেয়। মেহেরিমা আর রিদিত সব ঝামেলা মিটিয়ে অবশেষে একটু ক্ষণস্থায়ী সুখের আশায় চৌধুরী বাড়ি থেকে বেরিয়েছে। এখন ওরা দুজনে একজোড়া মুক্ত পাখির ন্যায় আকাশে উড়বে। গন্তব্যস্থল অজানা হলেও জীবনটা প্রশান্তিময় হবে, হোক না সেটা ক্ষণস্থায়ী। আয়েশকে নিয়ে মেহেরিমা আর রিদিত কিছুটা দুশ্চিন্তা মুক্ত এখন। আসার সময় আয়েশকে অনেকটা স্বাভাবিক অবস্থাতেই পেয়েছে। শেখ বাড়িতে যেও অবনী শেখ মাধবীর সাথে দেখা করে এসেছে। মেহেরিমা 1 ঘন্টা যাবৎ গাড়িতে বসে আছে। রিদিত ড্রাইভ করছে। মেহেরিমার কাছে হার মেনে আজও গাড়ির জানালা খোলা রাখতে হয়েছে। পরিবেশ শান্ত, থমথমে, অন্ধকারাচ্ছন্ন, নিস্তব্ধতায় ঘেরা চারিপাশ। মেহেরিমার দৃষ্টি জানালার বাইরে। রাস্তার দুধারে সুউচ্চ সারি সারি গাছপালা, তার মাঝে দিয়ে শশা করে ওদের গাড়িটা ছুটে চলেছে। জানালা দিয়ে ঠান্ডা মৃদু হাওয়া এসে লাগছে। তনু মনে সকালের দিকে মনটা খারাপ থাকলেও এখন বেশ ফুরফুরে একটা মেজাজে আছে মেহেরিমা। তোকে দেখে খুব খুশি মনে হচ্ছে। রিদিতের কথা শুনে মেহেরিমা ঘাড় ঘুরিয়ে রিদিতের দিকে দৃষ্টিপাত করে। মুখে হাসি টেনেই বলে, কেন বলুন তো? এই যে আজ একটু বেশি হাসছিস তাই? আমাদের জীবনটা খুব সীমিত। হতাশা দুশ্চিন্তায় মগ্ন হয়ে জীবনটা পার করে দিব নাকি? শুনুন, আপনি সব সময় এমন গোমরামুখ হয়ে থাকবেন না। নিজে হাসবেন, অন্যকেও হাসাবেন। ছোট্ট এই জীবনটা উপভোগ করুন, নয়তো পরে আফসোস হবে। আমার কাছে জীবনের অর্থ মানেই শুধু তুই। তুই হাসলে আমার জীবন পরিপূর্ণ। বিশ্বাস কর, আবার একটু আফসোস হবে না। নিজের কথার পরিপ্রেক্ষিতে এরকম উত্তর একদমই আশা করেনি মেহেরিমা। অতিরিক্ত ভালোবাসা পেয়ে যাওয়ার খুশিতে চোখে পানি চলে আসে। সেই ছলছল চোখ নিয়েই এক দৃষ্টিতে রিদিতের দিকে তাকিয়ে থাকে। এই মানুষটাকে মেহেরিমা খুব ভালোবাসে। এই মানুষটার মতো করে কেউ মেহেরিমাকে আগলে রাখতে পারবে না। ভালোবাসা দিয়ে মানুষটার সব পাপ মুছে পবিত্র করে তুলবে মেহেরিমা। এইভাবে তাকিয়ে থেকে আমার নজর লাগিয়ে দিবি নাকি? রিদিতের কথা শুনে মেহেরিমা ভুরু যুগল কুচকে ফেলে। পরক্ষণেই উচ্চস্বরে হেসে ওঠে। রিদিত মুচকি হাসে। সারাদিনের সব কষ্টের মাঝে ভালো থাকার একমাত্র মেডিসিন অ্যানাবেলা। মেহেরিমা পিটপিট করে চোখ জোড়া মেলে তাকায়। নিজেকে বিছানায় আবিষ্কার করে। সুসজ্জিত একটা রুমে শুয়ে আছে। ওর তো এখন গাড়িতে থাকার কথা ছিল, তাহলে এখানে কিভাবে এলো? কিডন্যাপ হয়ে গেল নাকি? রিদিত কোথায়? মেহেরিমা ভয় পেয়ে যায়। একলাপে বিছানা থেকে নেমে পড়ে। দৌড়ে দরজার নিকট যেতে শক্ত কিছুর একটার সাথে ধাক্কা খায়। ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিলে শক্তপোক্ত একটা হাত এসে মেহেরিমার কোমর জড়িয়ে নিজের বুকের উপর ফেলে। মেহেরিমা ততক্ষণে ভয়ে চোখ জোড়া বন্ধ করে ফেলেছে। এভাবে দৌড়াচ্ছিস কেন? পড়ে গেলে কি হতো? রিদিতের কণ্ঠস্বর কর্ণধার হতেই মেহেরিমা চট করে চোখজোড়া খুলে তাকায়। রিদিতকে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে। রিদিত ঘটনা যা বোঝার বুঝে যায়। মেহেরিমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলে, তুই ঘুমিয়ে পড়েছিলিস তাই আর জাগাইনি। এটা আমার বাগান বাড়ি, আমরা 2 দিন এখানে থাকবো। মেহেরিমা নিজেকে ধাতস্থ করে জড়িয়ে থাকা অবস্থাতেই বলে, কি ছেলে,
তোর জন্য বিরিয়ানি রান্না করছিলাম। আপনি রান্না পারেন? অবিশ্বাস্য কণ্ঠস্বর মেহেরিমার। হৃদিত মৃদু হেসে বলে, তোর জামাই সব পারে। এখন কয়টা বাজে? মধ্যরাত 12টা বাজে। আমি নিচে যাচ্ছি, তুই এখানে বসে রেস্ট নে, আমি খাবার নিয়েই চলে আসবো। এক প্রকার আতকে উঠে বলে মেহরিমা। হৃদিত মুস্কি হাসে, ইশারায় পিছু পিছু আসতে বলে। হৃদিতের শার্টের এক অংশ ধরে পিছু পিছু হাঁটতে থাকে মেহেরিমা। নিচতলায় নেমে ড্রয়িং রুমে দাঁড়িয়ে অবাক চোখে পুরো বাড়িটা দেখতে থাকে। একটা ছোটখাটো ডুপ্লেক্স বাড়ি এটা। ঘরের ওয়াল, সোফা সেট থেকে শুরু করে সবকিছুই ব্ল্যাক কালারের। ড্রয়িং রুমের প্রতিটা ফার্নিচার কাচের তৈরি। সবকিছুতেই আধিপত্যের ছোঁয়া লেপ্টে আছে। কি সুন্দর বাড়িটা। হৃদিত ততক্ষণে খাবারের প্লেট নিয়ে উপস্থিত হয়েছে। মেহরিমাকে আবারও ইশারা করে রুমের দিকে হাঁটা ধরে। মেহরিমা আগের মতোই শার্টের একাংশ ধরে হৃদিতের পিছু পিছু রুমে হাজির হয়। ফ্রেশ হয়ে আয় যান। হৃদিতের কথা মতো মেহরিমা ফ্রেশ হতে চলে যায়। 10 মিনিটের ব্যবধানে ফ্রেশ হয়ে আসে। হৃদিত আগেই ফ্রেশ হয়েছে। এখানে এসে বস সানশাইন, আমি খাইয়ে দিচ্ছি তোকে। মেহরিমা লক্ষ্মী মেয়ের মতোই যে হৃদিতের পাশেই ডিভানে বসে। হৃদিত যত্ন সহকারে খাইয়ে দিতে থাকে। মেহরিমা পুরো ঘরে একবার চোখ বুলিয়ে নেয়। এই ঘরেরও বেডশিট থেকে শুরু করে সব ব্ল্যাক কালারের। ঘরের ফার্নিচারগুলো ড্রয়িং রুমের মতোই কাচের তৈরি। ঘরের ফার্নিচার বলতে একটা ওয়াল আলমারি, একটা ডিভান, একটা ক্যাবিনেট, একটা ড্রেসিং টেবিল আর একটা বেড, ব্যাস। অতিরিক্ত কিছুই নেই। মেহরিমা ধারণা করে নেয় পুরো বাড়ির ডেকোরেশনও বোধ হয় এমনই। মেহরিমা পেটে কথা চেপে রাখতে না পেরে বলে, আপনার কি ব্ল্যাক আর পার্পল কালার ফেভারিট? হু ওয়াই? চৌধুরী বাড়িতে আপনার রুমের ডেকোরেশন পার্পল আর এখানে ব্ল্যাক, তাই বললাম। পার্পল কালার আমার কাছে স্পেশাল আর ব্ল্যাক কালার আমার ফেভারিট। পার্পল কালার স্পেশাল কেন? আমার জীবনে প্রথম বসন্ত এনেছিল একটা পার্পল ফেরি। শীতের কুয়াশাচ্ছন্ন ভোরে ধোঁয়াশা দেখেছিলাম তাকে। আপনারও ভালোবাসার মানুষ ছিল? ইভেন এখনো আছে। হৃদিতের কথায় মেহরিমার মুখটা মলিন হয়ে যায়। হৃদিত মেহরিমা ছাড়া অন্য কাউকে ভালোবাসতো, আবার এখনো ভালোবাসে। কথাটা ভাবতেই বুক কেঁপে ওঠে মেহরিমার। হৃদিত মেহরিমার মুখের দিকে তাকিয়ে হাসে। সেই হাসিতে মেহরিমার গা জ্বলে ওঠে। কিরমিরিয়ে বলে, আপনার সেই সো কল্ড ভালোবাসার মানুষটা কে শুনি? আমার অ্যানাবেলা। কি আমি? কম্পন্নত কণ্ঠস্বর মেহরিমার। হৃদিত মুখের হাসি প্রসারিত করে বলে, তখন তুই ক্লাস 3-তে পড়তিস। আমার রুমের জানালা দিয়ে এক কুয়াশা মাখা ভরে সেই প্রথম আবছা দেখেছিলাম তোকে। তোর মতো পুচকে একটা মেয়েকে দেখে আমার হৃদস্পন্দন বেড়ে গেছিল। কিছু সময়ের জন্য থমকে গেছিল আমার হৃদয়। তাহলে ভাব তোর কতটা ক্ষমতা। অতটুকু বয়সে হৃদিত চৌধুরীর মনে ভালোবাসার জাল বুনেছিস। হৃদিতের কথায় মেহরিমার মুখের মলিনতা কেটে উজ্জ্বলতায় ছেয়ে যায় গাল দুটো। চোখে মুখে খুশির ঝিলিক ফুটে ওঠে। উৎফুল্ল কণ্ঠে প্রথমবারের মতো বলে বসে, খুব ভালোবাসি আপনাকে। আমার এই বদ্ধ পাগল হৃদিতকেই লাগবে, সব সময় এমনই থাকবেন কেমন? আর কোনো কথা না, চুপচাপ খেয়ে নে। আপনি তো কিছু বললেন না। কি বলবো? কিছু না। মনের কথা বোঝার জন্য আমার চোখের ভাষা, আমার করা পাগলামিগুলোই কি যথেষ্ট নয়? যথেষ্ট। আপনার চোখের ওই অতল গভীরতায় নিজেকে হারিয়ে বসেছি আমি। হৃদিত মুস্কি হাসে, কোনো প্রত্যুত্তর করে না। চুপচাপ খাইয়ে দিতে থাকে। কিছুক্ষণ পর নিজে থেকেই বলে, বিনা প্রকাশে তোকে নিজের থেকে অনেক বেশি ভালোবাসি আমি। হৃদিতের বলা এক লাইনের কথাটা মেহরিমার মন কোঠরিতে বসন্তের দোলা দিয়ে যায়। মনটা ফুরফুরে হয়ে ওঠে। এই মানুষটার সাথে এক জনম কেন 7 জনমও অনায়াসেই কাটিয়ে দেওয়া যাবে। কিন্তু মেহরিমা তো অতটাও ভাগ্যবতী না। মেহরিমা চুপচাপ খেতে থাকে। তবে চুপ থাকার মতো মেয়ে মেহরিমা না। আর সামনের মানুষটা যদি হৃদিত হয় তাহলে তো চুপ থাকতেই পারবে না। বকবক করে হৃদিতের মাথা খাওয়ার অভ্যাস কিনা 2 মিনিটের মাথায় অধৈর্য হয়ে আবারও প্রশ্ন করে, আপনার বাসাটা এমন নির্জন ভুতুরে কেন? কেমন একটা ভ্যাম্পায়ার ভাইব দিচ্ছে সবকিছুতে। তোর জামাই ভ্যাম্পায়ার, তাই তার সব কিছুতে ভ্যাম্পায়ার ভাইব দিচ্ছে। হৃদিতের কথায় মেহরিমার মুখে থাকা খাবার গলায় আটকে যায়। হৃদিত দ্রুত পানি খাইয়ে দেয়। কয়েক মিনিটের ব্যবধানে মেহরিমা নিজেকে সামলিয়ে বলে, আমাকে ভয় দেখাচ্ছেন কেন? ভয় কখন দেখালাম? তোর প্রশ্নেরই তো উত্তর দিলাম জাস্ট। মেহরিমা জানে এখন এই টপিক নিয়ে কথা বললে হৃদিত ঘাটতাড়ামো করবে, তাই চুপ থাকা শ্রেয়।
হৃদিত মেহেরিমাকে খাইয়ে দেওয়ার ফাঁকে ফাঁকে নিজেও খেয়ে নেয়। দুজন ক্লান্ত থাকায় আর কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে পড়ে। হৃদিত মেহেরিমার কমফোর্টারের মধ্যে ঢুকে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে গলায় মুখ ডুবিয়ে দেয়। মেহেরিমা মৃদু হাসে। মেহেরিমার কাছে আজকের সকালটা একটু বেশি মনোমুগ্ধকর। হৃদিতের ব্যালকনিতে কমফোর্টার মুড়ি দিয়ে ডিভানে বসে শীতের সকালের পরিবেশ উপভোগ করছে। প্রকৃতির কুয়াশার চাদরে মোড়ানো একটু দূরের কিছু দেখার উপায় নেই। বাড়িটার চারিপাশে সুউচ্চ গাছের সারি, গাছের ডালপালার ফাঁক ফোকর দিয়েও দিবাকরে দেখা পাওয়া মুশকিল। আশেপাশের কোথাও থেকে ভেসে আসছে পানির কলকল ধ্বনি। নিস্তব্ধ পরিবেশে সেই ধ্বনি বড়ই মনোরম শোনাচ্ছে। নিশ্চয়ই পাশে নদী অথবা লেক জাতীয় কিছু আছে। ভেসে আসছে কত শত পাখির ডাক। অদূর হতেই একটা পাহাড় হাতছানি দিয়ে মেহেরিমাকে ডাকছে। ব্যালকোনার সামনেই বড় একটা ছাতিম গাছ আর কাঠগোলাপ গাছ। একটু দূরেই লাইন দিয়ে আরো অনেকগুলো কাঠগোলাপ গাছ লাগানো। শীতকাল হওয়ার দরুন কাঠগোলাপ গাছ ফাঁকা, একটা ফুলও নেই। তবুও গাছগুলো দেখতে মেহেরিমার বড্ড ভালো লাগছে। সবুজে ঘেরা প্রকৃতির মাঝে কিছুক্ষণের জন্য হারিয়ে যায় মেহেরিমা, ভুলে বসে নিজের মনের ব্যথা কষ্ট সব। হয়তো প্রকৃতি মেহেরিমার ব্যথাগুলো কিছু সময়ের জন্য গিলে নেয়, প্রশান্তি এনে দেয় প্রকৃতি প্রেমী এক কিশোরীর মনে। হঠাৎ কম্পিউটারের মধ্যে কারোর উপস্থিতি অনুভব করতে ঘাড় ঘুরিয়ে পাশে তাকায় মেহেরিমা। হৃদিতের ঘুমো ঘুমো ফেস দেখতেই মুস্কি হাসে। হৃদিত ঘুমো ঘুমো কণ্ঠেই বলে, এত ঠান্ডা এখানে কি করছিস? প্রকৃতি দেখছি। আমি কিন্তু কমফোর্টার নিয়ে এসেছি। গুড গার্ল। আশেপাশে কোথাও নদী আছে? বড় একটা নদী আছে। আজ ওখানে ঘুরতে যাব। আচ্ছা। ওই যে পাহাড়টা দেখছেন না, ওখানেও যাব। আচ্ছা। আপনি এখানে এসেও ঘুমোচ্ছেন? রুমে চল, ঘুম পাচ্ছে। আপনি যান, আমি এখানেই থাকবো। দিদি তার কোনো কথা না বাড়িয়ে উঠে দাঁড়ায়, মেহেরিমাকে কোলে উঠিয়ে নেয়। হৃদিতের কাণ্ডে মেহেরিমা হতভম্ব হয়ে যায়। হৃদিত ব্যালকনির দরজা বন্ধ করে বিছানার নিকট এগিয়ে আসে। মেহেরিমাকে শুয়ে দিয়ে ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। মেহেরিমা কটমট করে বলে, এটা কি হলো? কিছুই না, চুপচাপ ঘুমা। পারবো না, আমি সকালের পরিবেশ দেখব। বাইরে ঠান্ডা জান, আমার কুট্টুর বাকির জন্য হলেও এখন একটু মেনে চল। এই হৃদিত থেকে শুরু করে হৃদিতের সব কিছুই তোর যখন মন চাইবে তখন এখানে আসতে পারবি, সমস্যা নেই তো। মেহেরিমার কিছু না বলে চুপচাপ মুখ ফুলিয়ে শুয়ে থাকে। হৃদিত হতাশ হয়। পরক্ষণে কিছু একটা ভাবতেই বাঁকা হাসে। হঠাৎ হৃদিতের হাতের অবাধ্য বিচরণ অনুভব করতে মেহেরিমা খিলখিলিয়ে হেসে ওঠে। হৃদিত মেহেরিমার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে আরো ঘনিষ্ঠ করে নেয়। অধরে অধর মিলিয়ে দেয়। মেহেরিমা আবেশে চোখ জোড়া বন্ধ করে নেয়। হৃদিতের উন্মুক্ত পেট খামছে ধরে। কিছুক্ষণ পর হৃদিত মেহেরিমাকে ছেড়ে দিয়ে কপালে উষ্ণ ভালোবাসার পরশ এঁকে দেয়। আর একটু মুখ গমনা করে থাকলে আই সোয়ার তোকে এখন ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হবে। বেশ, মেহেরিমাকে আর কে পায়। ঠান্ডা পানি গোসল কথাটা ভাবতে মেহেরিমার রুহ কেঁপে ওঠে। তৎক্ষণাৎ মুখে হাসি টেনে ঘুমের ভান ধরে। মুখে বলে, আমার খুব ঘুম পাচ্ছে, আপনার সাথে পরে কথা বলবো কেমন? আপনিও ঘুমিয়ে পড়ুন। মেহেরিমার কাণ্ডে হৃদিত শব্দ করে হেসে ওঠে। মেহেরিমা নিজের এক চোখ একটুখানি খুলে হৃদিতের দিকে তাকায়। ওর নজর করা হাসি দেখে নিচেও মুস্কি হাসে। অতঃপর দুজন ঘুমের দেশে পাড়ি দেয়। রাস্তা দিয়ে একা হেঁটে চলেছে মাধবী। সূর্যের তাপদাহে পড়ছে প্রকৃতি। গ্রামের রাস্তায় আজ মানুষের আনাগোনাও কম। এই অতিরিক্ত তাপমাত্রায় মাধবীর অবস্থা শোচনীয়। গন্তব্যস্থল উচ্ছ্বাস কোচিং সেন্টার। আর 5 মিনিট হেঁটে গ্রামের মোড় পর্যন্ত যেতে পারলে ভ্যান অথবা অটোরিকশা পেয়ে যাবে। কিন্তু সেই 5 মিনিট হেঁটে যাওয়া মাধবীর জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। বাসায় একা থাকতে বড্ড বোরিং লাগছিল। পড়াশোনাটাও ঠিকমতো হচ্ছিল না। তাই অবনিশেখের কথায় আজ কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়েছে মাধবী। এখন কিছুদিন ওখানে ক্লাসগুলো করলেও কিছুটা উপকৃত হবে। সময় 11টা বেজে 10 মিনিট। ক্লাস 11:30টায়। আজ ছাতাটাও আনতে ভুলে গেছে। বেজায় বিরক্ত হয় মাধবী। মাধবীর ভাবনার মাঝে কোথা থেকে উড়ে এসে ওর সামনে দাঁড়ায় তাইফ। হঠাৎ কেউ এভাবে সামনে এসে দাঁড়ানোতে মাধবী ভরকে যায়। পরক্ষণেই তাইফকে দেখতে গলায় আটকে রাখা শ্বাসটুকু ফেলে। কোথায় যাচ্ছ মাধবীলতা? মাধবীলতা নামটা শুনতে মাধবী কিছুক্ষণের জন্য থমকায়। বুকের মাঝে একটা অদ্ভুত শিহরণ খেলে যায়। নতুন এক অনুভূতি জন্ম নেয়। কি এই অনুভূতির নাম মাধবীর জানা নেই। তবে মাধবীলতা নামটা শুনতে মনের বিরক্ত ভাব কেটে মনটা ভালো লাগায় ছেয়ে যায়। মাধবীর সময় নিয়ে আস্তে করে জবাব দেয়, কোচিংয়ে। হঠাৎ মাঝে তো যেতে না? বাসায় ভালো লাগছিল না, তাই আজ যাচ্ছি। এখন প্রতিদিনই যাবে নাকি? ঢাবির এক্সামের আগ পর্যন্ত রেগুলার যাব।
কিন্তু আপনি কিভাবে জানলেন আমি কোচিংয়ে যাই না? মাধবীর পাল্টা প্রশ্নে তাইপ থতমত খেয়ে যায়। পরক্ষণেই মুস্কি হেসে বলে, ভাবি বলেছিল। ও আচ্ছা, পথ ছাড়ুন ভাইয়া, আমার লেট হচ্ছে। কি, তুমি আমায় ভাইয়া দেখলে? জি তো। প্রেজেন্ট ভাইয়া, ফিউচার ছাইয়া। কথাটা বলেই লাজুক হাসে তাইপ। মাধবী হতবাক হয়ে যায়। এই ছেলেকে যতটা ইনোসেন্ট ভেবেছিল ততটা ইনোসেন্ট এই ছেলে না। মাধবী আর কিছু না বলে পাশ কাটিয়ে সামনের দিকে হাঁটা ধরে। তাইপ ও প্যান্টের পকেটে হাত গুজে পিছু পিছু হাঁটতে থাকে। মাধবী পিছনে না তাকালেও সেটা অনুভব করতে পারে, আর তাতেই অধরে মুস্কি হাসি ফুটে ওঠে। চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করে না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। হঠাৎ এমন আজগুবি গান শুনতেই মাধবীর পা জোড়া আপনা আপনিই থেমে যায়। পেছনে ঘুরে তাকায়। তাইপ নিজের 28 দাঁত বের করে হাসছে। মাধবী কিয়ৎকাল মুগ্ধ চোখে সেই হাসির দিকে তাকিয়ে থাকে। হৃদয় থমকে যায়। এভাবে কয়েক মিনিট পেরোতেই মাধবী নিজের মনের মুগ্ধতা কাটিয়ে মিছে মিছে বিরক্তির ভাব ধরে বলে, আপনি কি আমায় টিচ করছেন? আমি তো নিজের পছন্দের একটা গান গাচ্ছিলাম। মাধবী হতাশ হয়। কথা বললে আরো কথা পড়বে। রাস্তায় দাঁড়িয়ে এভাবে কথা বলা ঠিক না। গ্রামের মানুষ নিশ্চয়ই সেগুলো ভালো চোখে দেখবে না। দিন শেষে তখন সব দোষ মাধবীর হবে। চৌধুরীর ধোয়া তুলসী পাতা কি না। মাধবী আর কথা বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যায়। তাইফও বিষয়টা বুঝতে পারে, আর পিছু নেয় না। মোড়ে পৌঁছাতেই অটোরিকশার দেখা মেলে। মাধবী অটোরিকশা উঠে বসে। আবারও আগের ন্যায় কোথা থেকে উড়ে এসে ড্রাইভারের পাশের সিটে বসে পড়ে তাইফ। ড্রাইভার চাচা তাইফকে দেখতেই খুশি হয়ে যায়। গাড়ি স্টার্ট দিয়ে নিজের 14 গোষ্ঠীর গল্প শোনাতে শুরু করেন। তাইফও মনোযোগী শ্রোতার ন্যায় সবটা শুনতে থাকে। মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দুষ্টু হাসি দেয়। মাধবী না পারছে কিছু বলতে, আর না পারছে সহ্য করতে। মনে মনে বলে, ভারী দুষ্টু ছেলে। কোচিং এর নিকট আসতেই মাধবী নেমে পড়ে। ড্রাইভার চাচা ভাড়া নিতে না চাইলেও জোর করে ভাড়াটা হাতে ধরিয়ে দেয় মাধবী। অতঃপর নিজের ক্লাসের দিকে হাঁটা ধরে। তাইফ ততক্ষণে নেমে দাঁড়িয়েছে। অটোরিকশাওয়ালা চাচা চলে যেতেই তাইফও কিছুটা সামনে এগিয়ে যায়। রোদের তাপমাত্রা থেকে বাঁচতে একটা জাম গাছের নিচে আশ্রয় নেয়। ঘেমে গায়ে থাকা শার্টটা শরীরের সাথে লেপটে গেছে। মাধবী কিছু দূর যেই থেমে যায়, পেছনে ফিরে তাকায়। তাইফের গভীর দৃষ্টির সাথে দৃষ্টি মিলে যায়। মাধবী কিছুক্ষণ চুম থেকে বলে, চুমকির সঙ্গে হলে দোষ নেই, চুমকিও রাগ করবে না। কথাটা বলেই এক ছুটে নিজের কোচিং রুমে ঢুকে পড়ে মাধবী। তাইফ যেন নিজের কান দুটোকে বিশ্বাস করতে পারছে না। 2 মিনিট সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে পরক্ষণেই জিতে যাওয়ার ভঙ্গিতে শব্দ করে বলে ওঠে, ইয়েস। তাইফ খুশি মনে আরো কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকে। তারপর মুস্কি একটা হাসি দিয়ে অবদ্ধ চুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে দিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে উল্টো পথে হাঁটা ধরে। মাধবী জানালার পাশে লুকিয়ে সবটাই দেখে। বিড়বিড় করে বলে, পাগল একটা। পরক্ষণে ওর মনে পড়ে যায়, বাবা তো সবসময় বলতো মাধবী ওর খালামনির মতো হয়েছে। ভাগ্যটা আবার খালামনির মতো হবে না তো। মাধবীর মুখে তামাশা নেমে আসে। সময় বিকেলবেলা। গাছের নিচে একটা বড় পাথরের উপর বসে আছে মেহেরিমা। আজ একটা পার্পল কালারের জর্জেট শাড়ি জড়িয়েছে শরীরে। হাঁটু সমান দীঘল কালো চুলগুলো ছেড়ে দেওয়া। চোখে হালকা করে কাজল টেনেছে। ঠোঁটে নুট কালারের লিপস্টিক দিয়েছে। গলায় কানে হাতে শাড়ির সাথে ম্যাচিং করে হৃদিতের কিনে দেওয়া অর্নামেন্টসগুলো পরেছে। মেহেরিমার সামনে বড় একটা নদী বয়ে চলেছে। মেহেরিমা এক দৃষ্টিতে নদীর স্রোতের দিকে তাকিয়ে আছে। কি ভাবছে কে জানে। পাশে হৃদিত বসে আছে। হৃদিত আজ একটা পার্পল কালারের পাতলা শার্ট আর হোয়াইট কালারের গ্যাবারিন প্যান্ট পরেছে। চোখে সবসময়ের ন্যায় সানগ্লাসও আছে। এর জন্য বিশেষ কোনো কারণও নেই। হয়তোবা নিজের অদ্ভুত চোখ দুটো লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রাখতে পছন্দ করে। নদীর ঠান্ডা ঝিরিঝিরি বাতাসে দুজনের মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। পরম আবেশে পরিবেশটা উপভোগ করছে একজোড়া লাভবার্ডস। দুজনের মাঝে নীরবতা বিরাজমান। মেহেরিমা নীরবতা ভেঙে বলে, এই নদীর নাম কি? আমি অ্যাকুরেট নামটা জানি না, তবে এই এলাকাটা হচ্ছে খ্রিস্টানদের। ওরা এই নদীকে ইচ্ছাপুরন নদী নামেই ডাকে। এই নদীর কাছে কিছু চাইলে সেটা নাকি পাওয়া যায়। ও আচ্ছা, উদ্ভট চিন্তা ভাবনা। আচ্ছা, আপনি না থাকলে আপনার বাগান বাড়িতে আর কেউ থাকে না? থাকে তো, কেয়ারটেকার চাচা। তুই আসবি বলে ওনাকে ছুটি দিয়েছি। আমাদের প্রাইভেট মোমেন্টসে যেন একটু ডিস্টার্ব না হয় সেজন্য। হৃদিতের বলা কথাটা শুনে মেহেরিমা অবাক হয়ে যায়। পরক্ষণেই ভাবে ওর জামাইকে দিয়ে সব সম্ভব। মেহেরিমা বেশ ব্যঙ্গ করেই বলে, খুব ভালো কাজ করেছেন আপনি। ডক্টর ইউনুস আপনাকে নোবেল দেওয়ার জন্য হারিকেন জ্বালিয়ে খুঁজছে। আই নো, আমি সবসময় ভালো কাজই করি।
বুক ফুলিয়ে গর্বের সাথে বলে হৃদিত। কিছু একটা ভেবে ভ্রু জোড়া কুচকে তৎক্ষণাৎ আবারও বলে, বাট নোবেল কি ডক্টর ইউনুসের নিজের সম্পত্তি? উনি আমায় দেবেন কিভাবে? আমি কি জানি, মুখে ওনার নাম আসলো বলে দিলাম, ব্যাস হয়ে গেল। আপনাকে কেন এত গভীরে যে ভাবতে হবে? আজব তো, সে যার সম্পত্তি হয় হবে। মেহেরিমার কথায় হৃদিত ভেবাচেকা খেয়ে যায়। বউয়ের অনেক রূপই তো দেখেছে, এটা আবার কোন রূপ কে জানে। প্রতিদিনই তো নতুন নতুন রূপ দেখেই চলেছে, আর কত রূপ যে দেখতে হবে আল্লাহ ভালো জানে। আমাদের শেষটা সুন্দর হবে তো। আমার সব অপ্রাপ্তির মাঝে একমাত্র প্রাপ্তি আপনি, আপনাকে আমি হারাতে চাই না। মেহেরিমার প্রশ্নে হৃদিত চুপ হয়ে যায়। এর উত্তর হৃদিতের কাছে নেই। বুকের মাঝে যন্ত্রণাগুলো কিলবিল করে ওঠে। একদিকে নিজের ভালোবাসা, অন্যদিকে নিজের জন্মদাত্রী মা, দুজনকেই তো ভালোবাসে হৃদিত। মাকে কি কোনোদিন পরিবর্তন করতে পারবে না হৃদিত? ছেলের শূন্যতাকে কখনো মা নামক মানুষটা অনুভব করতে পারবে না। মেহেরিমা হৃদিতের মনের অবস্থা বুঝতে পারে। নিজের মনের কষ্ট ক্ষত সবটা নিজের কাছেই রেখে কথা ঘুরিয়ে নেয়। দিন শেষে নিজের ক্ষত নিজেকেই সারতে হয়। মানুষ ওই মলম লাগিয়ে দেওয়া পর্যন্তই ঠিক আছে। ওই পাহাড়ে যাব। মেহেরিমার কথায় হৃদিতের ধ্যান ভাঙে। মুখে মুচকি হাসি ফুটিয়ে বলে, কাল সকালে যাব পাহাড়ে, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সত্যি? উৎফুল্ল কণ্ঠস্বর মেহেরিমার। হৃদিত মৃদু হেসে হাসিচোখ মাথা নাড়ায়। মেহেরিমার অভিনয়টা খুব সহজেই বোঝা যায়। বুক থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মুখে বলে, যে হাসি নীরবে নিজের সবটুকু ব্যথা লুকাতে জানে, সেই হাসি বোঝার ক্ষমতা সবার থাকে না, তাই না এনাবেলা? কিন্তু বিশ্বাস কর, তোর প্রতিটা শ্বাস প্রশ্বাস আমি বুঝি। আমার জীবনে সব কিছুর ঊর্ধ্বে তুই। তুই যতক্ষণ আছিস ততক্ষণ এই আমি আছি। তোর থেকেও আমি অনেক বেশি ভালোবাসি তোকে। এই সম্পূর্ণ আমিটার থেকে অনেক বেশি। মেহেরিমার মুখে মৃদু হাসি ফুটে ওঠে। বুকে প্রশান্তির হাওয়া ছড়িয়ে পড়ে। ওরা দুজন পুরো বিকাল জুড়ে আরো অনেক জায়গায় ঘোরাঘুরি করে। মেহেরিমার মন খারাপ সবটুকু ভালো হয়ে যায়। সন্ধ্যায় শহরের মধ্যে একটা রেস্টুরেন্টে খেতে যায় ওরা। রেস্টুরেন্টটা বাইরে থেকে দেখতে অনেক বিলাসবহুল লাগে। মেহেরিমা রেস্টুরেন্টের ভেতরে ঢুকেই অবাক চোখে সবটা দেখতে থাকে। রেস্টুরেন্টটা চোখ ধাঁধানো সুন্দর। হৃদিত মেহেরিমার পছন্দ মতো কিছু খাবার অর্ডার করে। আধা ঘন্টার ব্যবধানে ওয়েটার এসে ওদের টেবিলে খাবার দিয়ে যায়। মেহেরিমা হালকা পাতলা খায়, বেশি খেতে পারে না। ওয়াশরুমে যাওয়ার কথা বলতে হৃদিত মেহেরিমাকে ওয়াশরুমে নিয়ে যায়। নিজে একটু দূরে থাকা বেসিংয়ের নিকট যে হাতটা ধুয়ে নেয়। হঠাৎ একটা ফোন কল আসায় হৃদিত ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। হাঁটতে হাঁটতে বেশ অনেকটা সামনে এগিয়ে যায়। 5 মিনিট পরে মেহেরিমা ওয়াশরুমের দরজা খুলতে একটা মধ্যবয়স্ক অপরিচিত লোককে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। ও ভয় পেয়ে যায়। লোকটা দরজার সামনে দাঁড়িয়ে লালসার চোখ দিয়ে মেহেরিমাকে গিলে খাচ্ছে। মেহেরিমা অত্যন্ত ঘাবড়ে যায়। চোখের সামনে সেই ভয়ঙ্কর রাতের দৃশ্য ভেসে ওঠে। আশেপাশে তাকিয়ে হৃদিতকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও হৃদিতের দেখা মেলে না। ওয়াশরুমটা আপসাইডে হওয়ায় এদিকে মানুষের আনাগোনাও কম। এবার ভয়ে অন্তরাত্মা শুকিয়ে যায় মেহেরিমা। শুকনো ঢোক গেলে শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ থেকেও দরদরিয়ে ঘামতে শুরু করে। পরক্ষণে নিজেকে শান্ত করে এখান থেকে বাঁচার উপায় ভাবতে থাকে। লোকটা কুৎসিত হেসে বলে ওঠে, সুন্দরী রমণী, ভয় পাচ্ছ নাকি? আমার সামনে বাঘ ভাল্লুক কিছুই তো দাঁড়িয়ে নেই, তাহলে ভয় কেন পাবো আঙ্কেল? সামনে থেকে সরে দাঁড়ান, আমি বাইরে যাব। কথাটা বলে লোকটাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে লোকটা মেহেরিমার ডান হাত চেপে ধরে। মেহেরিমা কয়েক সেকেন্ড নিজের হাতটার দিকে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ করে লোকটার মেইন পয়েন্টে জোড়া লাথি মেরে বসে। লোকটা এমনটা একদম আশা করেনি। মেহেরিমার হাত ছেড়ে দিয়ে ওখানেই বসে পড়ে। মেহেরিমা এক দৌড়ে ওখান থেকে পালিয়ে যেতে নিলে হৃদিতের সাথে ধাক্কা খায়। হৃদিত দুহাতে মেহেরিমাকে আগলে নেয়। মেহেরিমার রক্তশূন্য ফ্যাকাশে মুখের দিকে তাকাতে হৃদিতের ভ্রুজোড়া কুঁচকে যায়। কপালে সূক্ষ্মভাজের সৃষ্টি হয়। একটু দূরে মধ্যবয়স্ক একটা লোককে বসে কাটটাতে দেখে ঘটনা যা বোঝার বুঝে যায় হৃদিত। এতেই যেন মাথায় আগুন উঠেছে। হৃদিত বাইরে যে কয়েক মিনিট কথা বলার পরে মেহেরিমার কথা মনে পড়ে যায়। দ্রুত কল কেটে ওয়াশরুমের দিকে হাঁটা ধরে। ওর এনাবেলা একা ভয় পাবে এই ভেবে, কিন্তু এখানে সে এমন একটা দৃশ্য দেখবে কখনো কল্পনাও করেনি। হৃদিত হুঙ্কার দিয়ে ওঠে, বাস্টার্ড! লোকটা সেই হুঙ্কারে কেঁপে ওঠে। ভয়ে আরো কুকড়ে যায়। হৃদিত রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে পাশের বেসিনে থাকা আয়নাটা খুলে লোকটার মাথায় মারে। সাথে সাথে লোকটা গগন বিদারী চিৎকার দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে। শুভ্র রঙা টাইলসের ফ্লোর তাজা লাল রক্তে ভেসে যায়। ততক্ষণে রেস্টুরেন্টের সকল স্টাফ ম্যানেজার উপস্থিত হয়েছে। মেহেরিমা দৌড়ে এসে হৃদিতকে জড়িয়ে ধরে। হৃদিত মেহেরিমাকে এক হাতে নিজের সাথে আগলিয়ে নেয়। উপস্থিত সবাই ঘটনা অনেকটাই আঁচ করতে পারে, কারণ লোকটার স্বভাব চরিত্র সম্পর্কে কম বেশি সবাই জানে। রেস্টুরেন্ট ওনারের নিজের ঘনিষ্ঠ আত্মীয় হওয়া দরুন কেউ কিছু বলতে পারে না, মুখ বুজে সবটা সহ্য করে নেয়। ম্যানেজার এগিয়ে এসে বলে, প্রবলেম স্যার? চেক দ্য সিসিটিভি ফুটেজ। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং। আর পুলিশকে ইনফর্ম করার প্রয়োজন নেই, ওনার শাস্তি উনি পেয়ে গেছেন। বয়স্ক একটা মানুষ, ওনার ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। ওনাকে দ্রুত সুস্থ হতে হবে।
হৃদিত বড় বড় শ্বাস ফেলে নিজেকে শান্ত করে। মেহেরিমা চোখে আর খারাপ হতে চায় না। হৃদিতের কথা মতো সিসিটিভি ফুটেজ চেক করা হয়। রেস্টুরেন্টের ওনার ততক্ষণে রেস্টুরেন্টে উপস্থিত হয়েছে। সিসিটিভি ফুটেজের সবটা দেখে সবাই খুব লজ্জিত বোধ করে। রেস্টুরেন্টের ওনার হৃদিতের কাছে বারবার ক্ষমা চেয়ে নেন। মন্টির ভাই আবার এমপির ছেলে বলে কথা, উনি সব দিকে নজর রাখবেন, এরকমটা আর কখনো হবে না, কথা দেন। হৃদিত গম্ভীর মুখে কিছু কথা বলে লোকটার ট্রিটমেন্টের ওনারের কার্ডে টাকা ট্রান্সফার করে দেয়। স্তব্ধ হয়ে যাওয়া মেহেরিমাকে এক হাতে আগলিয়ে নিয়ে গাড়ির দিকে হাঁটা ধরে। লোকটাকে ততক্ষণে বাইরে আনা হয়েছে, চেয়ারে বসে তখনও ব্যথায় কাটাচ্ছে। হৃদিত যাওয়ার আগে লোকটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, যে দৃষ্টির ভাষা বোঝা দুঃসাধ্য। মেহেরিমা কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে আছে, গায়ে জ্বর ভাব। সন্ধ্যার ব্যাপারটা নিয়ে কেমন একটা ট্রমার মধ্যে চলে গেছিল। হৃদিতের সাহায্যে কয়েক ঘন্টার ব্যবধানে সেটা এখন অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে। তবুও কেন যেন ভালো লাগছে না, অস্থির অনুভব হচ্ছে। রেস্টুরেন্টে মেহেরিমা ঠিকমতো খেতে না পারায় ওর জন্য খাবার নিয়ে রুমে আসে হৃদিত। মেহেরিমাকে শুয়ে থাকতে দেখে খাবারের প্লেটটা ডিভানের উপর রেখে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে যায়। মেহেরিমার মাথা থেকে কমফোর্টারটা সরাতে মেহেরিমার নিজের রক্তাভ চক্ষু জোড়া মেলে তাকায়। হৃদিতের সাহায্য নিয়ে আস্তে করে উঠে বসে। মেহেরিমার করুণ দৃষ্টি সেকেন্ডের ব্যবধানে হৃদিতকে ভেতর থেকে নাড়িয়ে তোলে। হৃদিত নিজের চোখ জোড়া বন্ধ করে নেয়। দ্বিতীয়বারের মতো নিজেকে খুব অসহায় অনুভব করে। পরক্ষণেই নিজেকে স্বাভাবিক করে আদুরে কণ্ঠে বলে, সরি অ্যানাবেলা, আমি কল অ্যাটেন্ড না করলে আজ তোর সাথে। হৃদিতকে আর কোনো কথা বলতে না দিয়ে মেহেরিমা নিজেই বলে, আপনি আছেন বলেই আমি নিরাপদ আছি। আর একটাও কথা না, যা হওয়ার হয়ে গেছে। আজ আপনার পরিবর্তন দেখে আমি খুব খুশি হয়েছি। আমার ভালোবাসার কত পাওয়ার দেখেছেন? আপনাকে পরিবর্তন করেই ছেড়েছে, আপনার হিংস্রতা কমিয়ে এনেছে। জান, আমার ক্ষুধা পেয়েছে, আজও খাইয়ে দিতে হবে কিন্তু। জো হুকুম রানী সাহেবা। সামান্য প্রজা হয়ে রানীর আদেশ অমান্য করার সাধ্য আছে নাকি আমার? একদম নেই। তাহলে গর্দান নিয়ে নেব। কথাটা বলেই হেসে ওঠে মেহেরিমা। এই মানুষের সান্নিধ্যে আসলে মনটা নিজের অজান্তেই ভালো হয়ে যায় মেহেরিমার। মানুষটা কোনো জাদুটুনা জানে নাকি, কে জানে। মেহেরিমার হাসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে হৃদিত। সন্ধ্যা থেকে এই হাসিটা দেখার জন্যই ছটফট করছিল। ওই ব্লাডি বিসকে একদম ছাড়বে না। কলেজায় হাত দিয়েছে ওই জানোয়ার, সবচেয়ে কঠিন মৃত্যু দিবে ওকে। আজ যদি অ্যানাবেলার কিছু হয়ে যেত, হৃদিত আর ভাবতে পারে না, হাত জোড়া মুঠো করে ফেলে। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বসে আছে মেহেরিমা। হৃদিতকে বারবার খোঁচাচ্ছে, তবু উঠছে না। মেহেরিমা দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 5:50। 6:30টার আগে পাহাড়ে পৌঁছাতে হবে। কথাটা গতকাল রাতে হৃদিত নিজেই বলেছিল, অথচ বেটা এখন কেমন কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে। মেহেরিমা এবার অধৈর্য হয়ে হৃদিতের গায়ের উপর থেকে কমফোর্টার সরিয়ে নেয়। হৃদিত গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ গায়ে ঠান্ডা অনুভব হতে আশেপাশে হাতটাতে থাকে। কোথাও কমফোর্টার না পেয়ে চোখ জোড়া মেলে তাকায়। মেহেরিমার দিকে নজর পড়তেই শুকনো ঢোক গেলে মেহেরিমার রণচণ্ডী রূপ দেখতেই বুঝতে পারে এখন ওর আর নিস্তার নেই। Oh shit, baby, I'm sorry. Just give me 5 minutes. কথাটা বলে মেহেরিমাকে কিছু বলার সুযোগ না দিয়ে কেবিনেট থেকে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে দৌড় লাগায় হৃদিত। মেহেরিমা না চাইতো হেসে ওঠে। ঠিক 10 মিনিটের ব্যবধানে ফ্রেশ হয়ে বের হয় হৃদিত। এই প্রথম এত কম সময়ে ফ্রেশ হয়েছে। লেদার জ্যাকেট, টুপি, মোজা পরিধান করেই মেহেরিমাকে নিয়ে বেরিয়ে পড়ে। মেহেরিমাকে গিফটের মতো করে মরিয়ে এনেছে একদম। শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। হৃদিতের বাগান বাড়ির সবচেয়ে আকর্ষণীয় গাছ হচ্ছে কাঠগোলাপ গাছগুলো। মেন গেট থেকে ঘরের সদর দরজা পর্যন্ত রাস্তার দুপাশে লাইন দিয়ে কাঠগোলাপ গাছগুলো বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। মেহেরিমা দিনের বেশিরভাগ সময় এই গাছগুলোর নিচেই কাটায়। বাড়িটার আশেপাশে গভীর জঙ্গল, জন্তু জানোয়ারের বসবাস সেথায়। সেই সেফটির জন্য উঁচু করে প্রাচীর নির্মাণ করা বাড়ির চারিপাশ ঘিরে। মেন গেটটাও স্ট্রং করে বানানো। বাড়ির সামনের জঙ্গল পেরিয়ে মেইন রোডে আসতে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে। ঠিক 6:30 পাহাড়ের পাদদেশে পৌঁছায় ওরা। উঁচু নিচু রাস্তা হওয়ার দরুন গাড়ি আস্তে চালাতে হয়েছে, না হলে 20 মিনিটের রাস্তা। মেহেরিমা গাড়ি থেকে নামতেই মুগ্ধ চোখে চারিপাশটা দেখতে থাকে। পৌষের হাওয়া পাহাড় জুড়ে মুক্তদানার মতো স্বচ্ছ শিশিরের ফোঁটা। বেশ অনেক মানুষের আগমন এখানে। কেউ কেউ প্রকৃতির মাঝে মিশে গেছে, আবার কেউ কেউ ছবি তুলতে ব্যস্ত। এজন্য কবিদের বর্ণনা দেওয়া সেই সবুজের সমাহার। চোখ যত দূর যায় সবুজে আচ্ছন্ন সবটা।
একটা পাহাড়ের গায়ে হেলে দাঁড়িয়ে আছে আরেকটা পাহাড়। মাকড়সার জালে কুয়াশার স্বচ্ছ ফোঁটাগুলো দেখতে একদম মুক্তোর মালার মতো দেখাচ্ছে। পাহাড়ের গা কেটে কেটে সিঁড়ি তৈরি করা হয়েছে। এতে পাহাড় প্রেমীদের হয়রানি অনেকটাই কমে গেছে। অনায়াসে উপরে উঠতে পারে, যদিও সকাল সকাল কুয়াশার ক্ষুদ্র ক্ষুদ্র ফোঁটার জন্য সিঁড়িগুলো পিচ্ছিল হয়ে আছে। হৃদিত মেহেরিমাকে কোলে উঠিয়ে নেয়। মেহেরিমা আতকে ওঠে। এই কি করছেন আপনি? নামান আমাকে। তুই চোখ দুটো বন্ধ কর, জান সারপ্রাইজ পেতে চাস না? মেহেরিমা হ্যাসূচক মাথা নাড়িয়ে চোখ জোড়া বন্ধ করে নেয়। হৃদিত মুস্কি হেসে কপালে ভালোবাসার পরশ সেঁকে দেয়। অতঃপর সাবধানে উপরে উঠতে থাকে। আধা ঘন্টা তো লাগবেই উপরে উঠতে। 5 মিনিট পেরোতে মেহেরিমা চোখ জোড়া খুলে তাকায়। আর কতক্ষণ? আর একটু। মেহেরিমা বা চোখ জোড়া বন্ধ করে নেয়। এভাবে প্রতি 5 মিনিট পর পর চোখ খুলতে থাকে। হৃদিত একটুও বিরক্ত হয় না, বরং মেহেরিমার এক্সাইটমেন্ট দেখে মজা পায়। অবশেষে মেহেরিমার অপেক্ষার অবসান ঘটিয়ে ওরা পাহাড়ের চূড়ায় পৌঁছায়। মেহেরিমা চোখ জোড়া বন্ধ করে আছে। হৃদিত আস্তে করে মেহেরিমাকে নামিয়ে দেয়। মেহেরিমার পেছনে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, চোখ খুলতে পারিস জান? মেহেরিমা নিজের আঁখি জোড়া খুলতেই বিস্ময়ের ঠোঁট দুটো ওদিকে দুদিকে সরে যায়। এ যেন মায়াবীপুরীর অন্য দেশ। পাখির কলকালিতে মুখরিত চারপাশটা। পাখির কলকাকলি আর দিগন্ত মিশ্রিত সবুজ মিলেমিশে তৈরি করেছে এক মনোরম দৃশ্য। পেঁচা তুলোর ন্যায় সাদা মেঘের ভেলা পাশেই ছুটে চলেছে নিজেদের মতো। এ যেন মেঘেদের বাড়ি। মেহেরিমা হাত বাড়িয়ে ছুতেই অদৃশ্য হয়ে যায়। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। এখানকার সূর্যটাই কুয়াশার ধূম্রজ্বালায় মোড়ানো। প্রকৃতির উজাড় করা সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়গুলো। তারই ফাঁক ফোকর দিয়ে দেখা মিলেছে সূর্যের। মেহেরিমা মন্ত্রমুগ্ধের ন্যায় সবটা দেখতে থাকে। আমার জীবনের বেস্ট সকাল এটা। এত সুন্দর একটা সকাল উপভোগ করানোর জন্য ভালোবাসা আমার কুট্টুসের পাপাকে। আপনাকেও ভালোবাসা মহারানী। এবার চলুন, জলদি বাসায় ফিরতে হবে। আপনার ঠান্ডা লেগে গেলে সমস্যা। মেহেরিমাও আর না করে না, আর 5 মিনিট দাঁড়িয়ে থেকে নেমে আসে। এবার মেহেরিমা একাই আস্তে আস্তে হৃদিতের হাত ধরে অর্ধেক সিঁড়ি নেমে বাকি অর্ধেক সিঁড়ি কোলে চড়ে। বাসায় ফিরতেই হ্যান্সেল হ্যারিকে দেখে মেহেরিমা খুশি দ্বিগুণ বেড়ে যায়। ওদেরকে নিয়ে খুনসুটিতে মেতে ওঠে। বাগানবাড়িতে ওদের সময়গুলো স্বপ্নের মতোই কাটতে থাকে। অন্ধকার ছোট্ট একটা কাঠের রুমে পড়ে আছে অর্ধমৃত এক মানব। চোখ, হাত পা, মুখ সবটাই বাঁধা। আশেপাশের জঙ্গল থেকে ভেসে আসছে জীবজন্তুর হিংস্র গর্জন। শোনা যাচ্ছে নিশাচর পাখিদের ডাক। অদূর থেকেই ডেকে চলেছে জঙ্গলের মানুষকে খুব প্রাণীগুলো। সেই হাড় হিম করা ডাকে মানুষটার গায়ের পশম দাঁড়িয়ে যায়। ভয়ে ছটফট করতে থাকে। মুখ দিয়ে বেরিয়ে আসে গোঙানির আওয়াজ। জঙ্গলে মাঝের অন্ধকার রাস্তা ধরে হেঁটে চলেছে হৃদিত। গায়ে হাঁটু সমান কালো কোট, মাথায় কালো হুডি তুলে দেওয়া, মুখে কালো মাস্ক, হাতে কালো গ্লাভস পরা। চাঁদের সোনালি আলোয় সর্বকালের মাঝে ওই নীল রঙের চোখ দুটো জ্বলজ্বল করছে। তারা যেন বহুদিনের ক্ষুধার্ত। এক হাতে হ্যান্সেল আর হ্যারির রশি ধরা, অপর হাতে ছোট্ট একটা কোড়াল। হ্যান্সেল আর হ্যারি ক্ষণে ক্ষণে ডেকে উঠছে। নিস্তব্ধতার মাঝে সেই ডাক খুবই ভয়ঙ্কর শোনাচ্ছে। মেহেরিমা গভীর ঘুমে মগ্ন। হঠাৎ ওর ফোনটা কর্কশ শব্দে বেজে ওঠে। মেহেরিমা ঘুমের মধ্যেই বালিশের পাশে হাতড়ায়। ফোনটা পেয়েও যায়। নাম্বার না দেখে রিসিভ করে বসে। টিং টিং টিং। হৃদিতের অ্যানাবেলা তোমার ভালোবাসার মানুষটা আসল রূপ দেখবে না? মধ্যরাতে হঠাৎ অপরিচিত পুরুষালী কণ্ঠ শুনতে মেহেরিমার ঘুম ঘুম ভাব কেটে যায়। তড়িৎ গতিতে উঠে বসে। কে 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 আপনি? তোমার কোনো এক শুভাকাঙ্ক্ষী হবে হয়তো। তোমার হৃদিত কোথায়? নিজের জামাইয়ের খবর একটুও রাখে না যে। মেয়ে ঘটিত কিছু করে বেড়ালেও তো টের পাবে না। কথাগুলো শুনে মেহেরিমা হতভম্ব হয়ে যায়। তৎক্ষণাৎ রুমে উঠে রুমের লাইট জ্বালিয়ে দেয়। হৃদিতকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। ওয়াশরুম চেক করে পায় না। দরজা খুলতে নিলেই বুঝতে পারে দরজাটা বাইরে থেকে লাগানো। মেহেরিমা ঘাবড়ে যায়। মনের মাঝে হাজারো চিন্তা, প্রশ্ন উকিঝুঁকি দিতে থাকে। তখনই শোনা যায় অপর প্রান্তের মানুষটার অট্টহাসির শব্দ। খুঁজে পাবে না তো? তোমার হৃদিত তো ওখানে নেই, তাহলে কিভাবে পাবে মেয়ে? হৃদিত কোথায়? ওর সাথে কি করেছেন আপনি? আহা, হাইপার হয়েও না মেয়ে। হৃদিতকে পেতে চাও তো নাকি? হ্যাঁ। কোথায় তোমার হৃদিত? আমার কথা মতো সবটা করলে হৃদিতকে পেয়ে যাবে। বোনাস সহ কিছু চমক অপেক্ষা করছে তোমার জন্য। মেহেরিমার মস্তিষ্ক এলোমেলো। হৃদিতের চিন্তায় ছটফটিয়ে ওঠে। ওনার সাথে খারাপ কিছু ঘটেনি তো? এ দফায় মনে সাহস সঞ্চয় করে বলে, বলুন কি করতে হবে? আমার ব্যালকনিতে একটা দড়ি লাগানো আছে, দেখো। ওটা বেয়ে নিচে নেমে এসো, তারপর আমার বলা রাস্তা দিয়ে এগিয়ে যাবে। ওকে।
কথাটা বলে মেহেরিমা গায়ে একটা সাদা রঙের শাল জড়িয়ে নেয়, হাতে একটা মোমবাতি জ্বালিয়ে ফোনটা নিয়ে অপরিচিত ব্যক্তির কথা মতোই ব্যালকনি দিয়ে দড়ি বেয়ে অনেক কষ্টের নিচে নেমে আসে। কাজটা মেহেরিমার জন্য মোটেও সহজ ছিল না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মনে দ্বিগুণ সাহস জুগিয়ে ফোনটা লাউড স্পিকারে দিয়ে অপরিচিত ব্যক্তির কথা মতো হাঁটতে থাকে। মেন গেটের নিকট আসতে মেহেরিমা থমকে দাঁড়িয়ে পড়ে। দরজাটা খোলা, চোখের সামনে সব ধোঁয়াশা। মেহেরিমা যত সামনে এগোচ্ছে ততই গা ছমছম করে উঠছে। কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি, অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে চারিপাশ। মোমবাতির ক্ষীণ আলোয় রাস্তাটাও অস্পষ্ট দেখাচ্ছে। চাঁদের আবছা আলোয় জঙ্গলটা ভুতুড়ে রূপ ধারণ করেছে। গাছের উঁচু ডালে বসে মনের সুখে ডেকে চলেছে পেঁচা। গাছের পাতা থেকে টপ টপ করে কুয়াশা ঝরে পড়ছে। সেই শব্দে মেহেরিমা কেঁপে উঠছে বারবার। হঠাৎ কাটা জাতীয় একটা গাছের সাথে মেহেরিমার শালটা আটকে যায়। মেহেরিমা জোরপূর্বক শালটা টানতে ক্যাচক্যাচ শব্দে শালটা ছিঁড়ে যায়। নিস্তব্ধ পরিবেশে সেই শব্দে মেহেরিমার অন্তরাত্মা কেঁপে ওঠে। ফোনের অভ্যাসের ব্যক্তি তখন নীরব। কয়েক সেকেন্ড পেরোতে মেহেরিমা আবারও অপরিচিত ব্যক্তির নির্দেশ মতো হাঁটতে শুরু করে। একসময় গহীন জঙ্গলের মিডল পয়েন্টে চলে আসে। অদূর হতেই কয়েক জোড়া চোখ জলজল করতে দেখে। ভয়ে মেহেরিমার হাত পা অবশ্যই আসে। বুঝতে আর বাকি নেই সামনের প্রাণীগুলো কি। পিছু ফিরে দৌড় দিতে নিলে কিছু একটার সাথে হোঁচট খেয়ে ওখানেই মুখ থুবড়ে পড়ে যায়। দুহাতের উপর ভর দিয়ে পড়াতে পেটে খুব একটা ব্যথা পায় না। নিচের ঠোঁটের একাংশ ছিঁড়ে গলগলিয়ে রক্ত বের হয়ে আসে। মেহেরিমা প্রাণ বাঁচাতে দ্রুত উঠে ফোনটা হাতে নিয়ে ছুটতে থাকে। পেছনে বুনো শিয়ালগুলোও দৌড়াতে থাকে। হঠাৎ অন্ধকারে ডিঙিয়ে কয়েকটা তীর এসে লাগে শিয়ালগুলোর পায়ে। শিয়ালগুলো ওখানেই থেমে যায়, ব্যথায় কেটাতে থাকে। মেহেরিমা তখনও দৌড়াচ্ছে। পায়ের চটিজোড়া ততক্ষণে ছিঁড়ে কোথাও পড়ে গেছে। মেহেরিমা ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে কিছু দেখতে না পেয়ে বড় একটা গাছের নিচে লুকিয়ে বসে পড়ে। ডুকরে কান্না করে ওঠে। ডান পাশ থেকে পাতার খসখস আওয়াজ শুনতে পেতেই মেহেরিমা নড়ে চড়ে বসে। বুঝতে পারে এটা কোনো প্রাণীর চলাফেরার শব্দ। মেহেরিমা নিজের মুখে হাত দিয়ে শ্বাস বন্ধ করে বসে থাকে। তৎক্ষণাৎ ফোনের ওপাশ থেকে ভেসে আসে অস্পষ্ট কণ্ঠস্বর। তাড়াহুড়ো করো না মেয়ে, ওভাবেই বসে থাকো। ওদের রাস্তা ওরা চলে যাবে, তোমায় কিছু করবে না, ঠিক আমার মতোই। রাত 1:05। মাধবী ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে বিছানায় বসে মনোযোগ দিয়ে পড়ছে। পড়ার মাঝেই মাধবীর ফোনটা নিজস্ব শব্দে বেজে ওঠে। মাধবীর মনোযোগে বিঘ্ন ঘটে। বিরক্ত সহিত ফোনটা হাতে নিতে একটা আননোন নাম্বার চক্ষুগোচর হয়। কলটা কেটে দিবে করেও রিসিভ করে। ফোনের ওপাশ থেকে কোনো শব্দ আসে না। মাধবীর বিরক্তি এবার আকাশ ছোঁয়া। কঠিন কিছু বলার জন্য মুখ খুলতেই ফোনের অপর পাশ থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে। এখনো জেগে আছো? এত রাতে কল দিয়ে এমন বেহুদা কথা বলাতে মাধবীর মেজাজ বিগড়ায়। কটমট করে বলে, না, একটা শাকচুন্নির কথা বলছে আপনার সাথে। মাধবীর কথাই টাইপ শব্দ করে হেসে ওঠে। শেষমেশ একটা শাকচুন্নির প্রেমে পড়লাম তাহলে? আপনার পছন্দ খারাপ তাই শাকচুন্নির প্রেমে পড়েছেন। আমার পছন্দ ভালো খারাপ বুঝি না। আমার চোখে দেখা সবচেয়ে সুন্দরী স্নিগ্ধ মায়াবতী তুমি। তাইফের বলা কথাটাতে মাধবীর হৃদয় গহীনে লুকিয়ে থাকা ভালোবাসাটা যেন আরো কয়েক গুণ বাড়ে। মনটা ভালো লাগায় ছেয়ে যায়। তবুও মিছে মিছে রাগ দেখিয়ে বলে, আমাকে ঢপ দিয়েন না। বেটার অপশন পাইলে তখন আর এই মাধবীকে চিনবেন না, জানা আছে আমার। তোমার অভাবে মারা গেলেও আর কখনো অন্য কাউকে ভালোবাসতে চাই না। মানুষ দু চোখ বন্ধ করলে স্বপ্ন দেখে, আর আমি তোমায় দেখি। গুগল থেকে মুখস্থ করেছেন? আমার হৃদয়ে থাকা সুপ্ত অনুভূতিগুলো। আচ্ছা, তুমি এত সহজেই সবটা মেনে নিলে আমার না বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখেছি। ঘুম ভাঙলেই আমার স্বপ্ন শেষ হয়ে যাবে। এত সহজে কোথায় আপনি কি মনে করেন এতগুলো মাস ধরে আমাকে ফলো করা, আমার বাসার আশেপাশে ঘুরঘুর করা, আমাকে দেখতে ভাইয়ার সাথে এ বাড়িতে আসা, এগুলো আমি লক্ষ্য করিনি? আর ভালোবাসা বোঝার জন্য মানুষের দুটো চোখই আনাফ। মানুষের মন মস্তিষ্ক মিথ্যা বললেও দুটো চোখ কখনো মিথ্যা বলে না। চোখের ভাষা সর্বদা সত্য। তাইপ মনোযোগ সহকারে মুগ্ধ হয়ে মাধবীর বলা কথাগুলো শোনে। ধরা পড়ে যাওয়ায় কিঞ্চিত লজ্জাও পায়। চলো কাল কোথাও ঘুরতে যাই। সময় নেই প্লিজ মাধবীলতা। 12:45 কোচিংয়ের সামনে দাঁড়াবেন। কথাটা বলে কল কেটে দেয় মাধবী। মুস্কি মুস্কি হাসতে থাকে। এই ছেলে কয়েকদিনেই মাধবীকে পাগল করে ছাড়বে। তাইফের খুশিও আকাশ ছোঁয়া। এই প্রথম মাধবীর সাথে একাকী বসে নিজের মনের কথাগুলো বলতে পারবে। নতুন করে জীবনের একটা অধ্যায় শুরু করতে যাচ্ছে। একটু স্পেশাল কিছু তো রাখতেই হয়। ইতিমধ্যে তাবনের সাথে কথা বলে সুন্দর একটা প্ল্যানিংও করে ফেলেছে। শব্দটা চলে যেতে মেহেরিমা মুখের উপর থেকে হাত নামিয়ে বুক ভরে শ্বাস নেয়।
ভয়ে তখনও ক্লান্ত শরীরটা কাঁপছে। হঠাৎ ফোনে মেসেজ নোটিফিকেশন আসে। মেহেরিমা নোটিফিকেশনে ক্লিক করে। মেসেজটা পড়তে অধরে মৃদু হাসির রেখা ফুটে ওঠে। মেহেরিমা বাড়ি থেকে বের হওয়ার সময়ই আয়াশকে মেসেজ করে আননোন নাম্বারটা দিয়ে লোকেশন ট্র্যাক করতে বলেছিল। মেসেজের কোনো উত্তর না পেয়ে ভেবেছিল ভাইয়া হয়তো ঘুমিয়ে পড়েছে। অপরিচিত ব্যক্তির অবস্থান জানতে মেহেরিমা মনের ভয় কাটিয়ে নিজের তেজস্বী সত্তায় ফিরে আসে। বলুন এবার কোন দিকে যেতে হবে? কণ্ঠে তেজস্বীয়তা বিদ্যমান। সেকেন্ডের ব্যবধানে মেহেরিমার পরিবর্তনে ফোনের অপর পাশে থাকা ব্যক্তিটা চমকায়।